আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন আপনাদের সকলের পছন্দ হরর সিরিজ ভৌতিক কথার সাথে আছে আমি বরাবর মতো জেফরি খান, এবং একসাথে বলতে চাই ভৌতিক কথার কিন্তু রাইট নাও প্রচার হতে চলেছে 750তম এপিসোড। ভাবা যায় দেখতে দেখতে 750তম এপিসোডের দ্বিতীয় খণ্ড শুরু হয়ে গেল আবার। অ্যান্ড আশা করছি আপনাদের সবার কাছে আজকের এপিসোড ভয়ঙ্কর রকম ভালো লাগবে, বিকজ নিশ্চয়ই জানেন যে আজ শুক্রবার, এবং শুক্রবার মানেই কিন্তু বাদল তান্ত্রিকের রাত এক্স্যাক্টলি। আর বাদল তান্ত্রিকের ঘটনা মানেই কিন্তু এক ডার্ক অ্যান্ড হিম করা এক স্টোরি থাকবেই, এবং সানি খান ভাইয়ের বাদল তান্ত্রিক মানে ভয়ঙ্কর কিছু। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা কিন্তু আজকে বাদল তান্ত্রিকের ঘটনা শুনবো, এবং এরপরে শাকিল ভাইয়ের হিন্দু জিনের আছড় এই ঘটনাটা শুনবো, আর সবার শেষে আমরা শুনবো সাব্বির ভাইয়ের একটা ইব্রাহিম জিনের ঘটনা আছে। মানে এক কথায় আজকের এপিসোডের 3টা স্টোরি খুবই পাওয়ারফুল স্টোরি। আই বিলিভ যে আপনাদের কাছে ভয়ঙ্কর রকম ভালো লাগবে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হচ্ছে আগামীকাল শনিবার অনেক দিন পর আমরা কিন্তু শুনবো বললাম না নামটা, শুধুমাত্র এতটুকু বলি, ভয়ঙ্কর এক জিন যার জন্য এতদিন সবাই অপেক্ষা করে আছেন। এক্স্যাক্টলি সেই মানুষটাই ইয়াসিন ভাইয়ের ওমর জিনের একটা নতুন স্টোরি পেয়েছি, অ্যান্ড সেটা আগামীকাল শেয়ার করা হবে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আগামীকালের স্টোরি। এবং কালকে শুধু আমাদের সানি খান ভাইয়ের স্টোরি নয়, অনিমেষ চ্যাটার্জির স্টোরিও পেয়ে যাবেন। কালকে ডাবল ধামাকা এপিসোড হতে চলেছে, অ্যান্ড আই বিলিভ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর কালকে আরেকটা ডাবল ধামাকা আছে, সেটা হচ্ছে কালকে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আমি দুপুর 3টা বা 3:30 থেকে সন্ধ্যা 6টা বা 6:30 পর্যন্ত বইমেলায় থাকবো। অ্যান্ড ইট ইজ রিয়েল থিং। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে, আপনারা চলে আসবেন। আমি অবশ্যই আমার স্টল নাম্বার, মেরিট ফেয়ারের স্টল নাম্বার, সমস্ত কিছু কিন্তু আমি পোস্টে দিয়ে রেখেছি। তারপরেও আপনাদেরকে আমি আবারও একবার মনে করে দিতে চাই, সবাই একটু মনে রাখবেন, আমি যখন যে মানে মেরিট ফেয়ারের এবারের মানে যে স্টল নাম্বারটা বলছে, আবারও মনে রাখবেন মেরিট ফেয়ার প্রকাশনা, এবং সেখানে চলে আসবেন। সেখানে হচ্ছে স্টল নাম্বার 740 এবং 742, ঠিক আছে, সরোয়ার্দী উদ্যান, ঢাকা। এবং আশা করছি আপনাদের সবাইকে সাথে পাবো। আপনারা চলে আসবেন। ভৌতিকতা যে অফিসিয়াল বইটা ছিল সেটা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে কালেক্ট করবেন, এবং আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে আমি ডেফিনেটলি আপনাদের জন্য অটোগ্রাফ দিয়ে রাখবো সেখানে। আপনাদের পছন্দের বইটা আশা করছি আমার কাছ থেকে কালেক্ট করবেন। এবং ভৌতিকতার যেহেতু 1 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে সেই বইটা প্রকাশ করা হয়েছিল, 1 বছর হয়ে গেছে, সে 1 বছর পর আবারও সেই বইটা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। আশা করছি বেশ ভালো লাগবে। সো আগামীকাল দেখা হবে আপনাদের সাথে, সবাই চলে আসবেন, এটাই একমাত্র মানে কামনা বাসনা থাকলো। আর দেরি করবো না, আজকের এপিসোড শুরু করব। আর একটাই কথা বলবো, আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের এপিসোড, আর কালকের জন্য টপিকটা করবেন। কালকে কিন্তু ডাবল ধামাকা নিয়ে আসবো। সো চলে যাই সরাসরি ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন বাদল তান্ত্রিকের ঘটনার নাম পাপের ক্ষমা নেই। আসসালামু আলাইকুম জেফরি ভাই, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনারা সবাই আশা করি আল্লাহর দোয়ায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভীষণ ভালো আছি। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জে গার্মেন্টসের এক অপারেটর হিসেবে কর্মরত আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের সবার পছন্দের বাদল তান্ত্রিকের নতুন স্টোরি নিয়ে। আর আজকের ঘটনার নাম পাপের কোনো ক্ষমা নেই। ভাই, আজকের ঘটনাটা একদম বাস্তব একটা ঘটনা, আর এরকম ঘটনা আমাদের সমাজে প্রায় ঘটে। ভাই, তাহলে শুরু করছি আজকের ভয়াবহতা। বলছেন বরাবরের মতোই বাদল তান্ত্রিক। শোনো দাদু ভাই, পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। আর আজকে তোমাকে যে ঘটনাটা শোনাতে যাচ্ছি না, এই ঘটনাতে তারই এক জলজান্ত প্রমাণ। আর এই ঘটনাটা আজ থেকে প্রায় 50 বছর আগে ঘটেছিল।
আর এই ঘটনাটা আবার নিজে চোখে দেখা ঘটনা, বাস্তব একটা ঘটনা, বাস্তব। আর সৌভাগ্যের বিষয় হলো এই ঘটনার উপসংহার আল্লাহ তাআলা আমার মাধ্যমে করেছিল। আর এই ঘটনাটা যখন ঘটেছিল তখন আমার বয়স ছিল মাত্র 17 কিংবা 18 বছর। আর তুমি তো জানোই আমি ছোট থেকে বড় হয়েছি, আমার বাবা মামের কাছে বড় হয়েছি। তো সেবার মামি গিয়েছিল তার বাপের বাড়িতে। তার মা মানে আমার নানি নাকি অনেক অসুস্থ ছিল। এরপর মামি আমাকে ফোন করে বলল, হ্যালো বাদল, তোর নানি খুব অসুস্থ রে, তোকে খুব দেখতে চাইছে, পারলে একদিন সময় করে চলে আস না, দেখে যা। আর মানুষের কথা কখন আছে কখন নেই বলা তো যায় না, আয় না একদিন। এই খবরটা শুনে আমার খুব খারাপ লাগলো। সত্যি সত্যি লেখাপড়ার চাপে অনেকদিন নানা বাড়ি যাওয়া হয়নি। তো এরপর একদিন মামা আর আমরা দুজনে চলে এলাম মামির বাপের বাড়িতে। আর আমার অন্যান্য মামা তো ভাই বোনেরাও সবাই সেদিন দেখা করতে এসেছিল। আর ওদের কাছ থেকে শুনতে পেলাম যে আমার আরেক নানি মানে আমার মামির চাচি অনেক বেশি অসুস্থ। আর দীর্ঘ 5 বছর ধরে উনি বিছানায় পড়ে আছেন, খাওয়া দাওয়া পোষা পায়খানা সব বিছানায় করে, খুবই ভয়াবহ খারাপ অবস্থা। তখন আমি ভাবলাম যেহেতু এখানে আর বেশি আশা করা যায় না, তাই এসেছি যখন তাকে একবার দেখে আসি। আর আমার মামি বলল, হ্যাঁ চল যাই। কিন্তু আমার মামির ভাইরা মানে আমার মামারা সব বাধা দিল আর বলল, না না এখন যাস না, এখন যার কোনো দরকার নেই বুঝলি, কাল দিনের বেলা যাস। আমি তখন বললাম, কেন মামা এখন গেলে কি অসুবিধা আছে বলো তো? তখন মা বলল, অসুবিধা তেমন কিছু না, কিন্তু আসলে এই ঘরে কোনো লাইট নেই তো, আর এই ঘরটা একদম অন্ধকার থাকে, আর বিছানায় প্রস্তাব পায়খানা করে দেয়, তো তাই বলছি আর কি কাল সকালে যাস। তখন আমি বললাম, কেন বাবা ঘরে লাইট নাই কেন বলো তো? একটা অসুস্থ মানুষকে অন্ধকার এইভাবে ফেলে রাখা হয়েছে, কিন্তু কেন? ওনার ছেলেরা কি ওনাদেরকে দেখে না? তখন মা বলল, না না বিষয়টা তেমন নয়, দেখাশোনা তো ওরা সবাই করে, আসলে ব্যাপারটা অন্য বিষয়, তুমি বুঝবে না, পরে আরেক সময় বলবো না, এখন তোরা ওখানে যাস না। তখন আমার কেমন যেন সন্দেহ হলো। এরপর আমি মামিকে বললাম, চলো তো মামি কি ব্যাপার দেখে আসি। এই বলে আমরা সবাই মিলে চলে গেলাম ছোট নানির ঘরে। এরপর সেই ঘরে গিয়ে দেখতে পেলাম সত্যি সত্যি সেই ঘরে কোনো লাইট নেই, ঘরটা পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার, কেমন যেন একটা ঘুমট ঘুমট ভাব রয়েছে, কেমন যেন ভারী ভারী ঘরের বাতাস। আর শুধুমাত্র ঘরের একটা কোনায় একটা লণ্ঠনের আলো টিম 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 করে জ্বলছে। আর ঘরের নিজের উপরে শুয়ে আছে ছোট্ট নানি। এমন অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো। এককালে যে মানুষটা এত চটপট এত ডাপটে ছিল, আজ তার কি ভয়াবহ করুণ অবস্থা। আর সময় মানুষকে কি থেকে কি বানিয়ে দেয়, তাকে না দেখলে আসলে বুঝতে পারতাম না। তো এরপর আমি ছোট নানির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, নানি, ও নানি, আমি বাদল, আমাকে চিনতে পারছো তো? আমার ডাক শুনে ছোট নানি আমার মুখের দিকে তাকিয়ে কান্না করতে শুরু করলো। আর কান্না করতে করতে বিড়বিড় করে নানি বলতে শুরু করলো, খুব কষ্ট, খুব কষ্ট রে, আল্লাহ আমারে দেখি না, আল্লাহ আমাকে দেখি না রে, আমাকে তার কাছে নেয় না, নেয় না রে, খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট। এরপর আমি তখন ওনার ছেলে মানে আমার মামাকে বললাম, ছোট নানি কিভাবে নিচে ফেলে রেখেছো কেন, কি হয়েছে, ওনাকে খাটে শোয়াচ্ছ না কেন? তখন মামা বলল, আরে বাবা আর বলিস না, খাটে শোয়ালে তো বিপদ, কি করে নিচে পড়ে যায় কে জানে, আরো অনেকদিনই এরকম হয়েছে, ঘাট থেকে পড়ে গেছে মাটিতে। যে মানুষটা নড়াচড়া করতে পারে না, পাশ ফিরতে পারে না, আর সেই মানুষটা ঘাট থেকে গড়িয়ে কিভাবে পড়ে যায় বলতো? কিন্তু প্যারালাইজ পুরোপুরি, ডিজেই পড়ে যায় নাকি ওনাকে কেউ ফেলে দেয়, তা কিছুই বুঝতে পারি না, তাই এভাবে নিচে রেখে দিয়েছি।
বাবার কথা শুনে বেশ অবাক হয়ে গেলাম আর বললাম, তো একটা লাইট তো অন্তত দিতে পারো, আর অন্ধকারে পোকামাকড় সাপ বিচ্ছু এমনকি বসাও তো ধরবে, তাই না? আমার কথা শুনে মামা আমায় যে কথাটা বলল তা শুনে বেশ আশ্চর্য হয়ে গেলাম। এরপর উনি বলল, লাইট অনেক লাগিয়েছি, তার সবাই দেখেছে, কিন্তু এই ঘরে লাইট লাগানোর পর একটা লাইটও টেকে না। লাইট লাগানোর 5 থেকে 10 মিনিটের মধ্যে লাইট আটমানটা কেটে যায়। তখন আমি মামাকে উদ্দেশ্য করে বললাম, দৌড় মামা, হে আবার হয় নাকি? ইলেকট্রিকের কোনো একটা প্রবলেম না থাকলে এমন তো হওয়ার কথা না। আর এসব তো দিব্যি ঘরে দেখছি লাগছে, এইগুলো তো কেটে যাচ্ছে না, তাই না? তখন আমাদের সঙ্গে একজন মামাতো ভাই ছিল, ও ইলেকট্রিশিয়ান। এরপর আমি ওকে বললাম, দেখ তো ভাই, ও কোনো প্রবলেম আছে কিনা। এরপর আমার সেই ভাই সব কিছু করলো, না কোথাও কোনো প্রবলেম নেই। তখন আমি বললাম, তাহলে এরকম কেন হচ্ছে? যাও তো লাইট কিনে এনো, যাও লাগিয়ে দাও দেখি। তো এরপর আমার মামাতো ভাই গিয়ে 2টো লাইট কিনে নিয়ে আসলো, আর একটা লাইট লাগালো, আর লাগানোর সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলে উঠলো। কোনো সমস্যা চাই, লাইটটা জ্বলে উঠলো। তখন আমরা ওখানে দাঁড়িয়ে আছি, তো বললে বিশ্বাস হবে না নাদি ভাই, 5 মিনিট যেতে না যেতেই লাইটটা ঠপাস করে কেটে গেল। হঠাৎ করে কাঁপতে কাঁপতে লাইটটা কেটে গেল, অদ্ভুত অবস্থা। তখন বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, কি বাদল, বলেছিলাম না, দেখলে তো, দেখো লাগানোর সঙ্গে সঙ্গে কেটে গেল লাইটটা। এরপর এসব দেখে সত্যি সত্যি আমি বেশ অবাক হয়েছিলাম। আর লাইটটা তো দিব্যি ভালোই চলছিল, তাহলে হঠাৎ হলোটা কি? যেভাবে কাঁপতে কাঁপতে নিভে গেল, ঘটনাটা কি? এরপর আমি সেই ইলেকট্রিশিয়ান ভাইকে বললাম, ভাই তোর কাছে আরেকটা লাইট আছে না, সেটা লাগাতো দেখি। আমার কথা শুনে এরপরেও দ্বিতীয় লাইনটা লাগানো হলো, আর লাইটটা লাগানোর সঙ্গে সঙ্গে আবারও কাঁপতে কাঁপতে ধপ করে নিভে গেল। এবার আমি যেন বেশ অবাক হয়ে এলাম, হচ্ছেটা কি? চোখের পলকে 2টো লাইট কিভাবে কেটে গেল? আর এই ব্যাপারটা তখন আর আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। এমন সময় আমার এক ছোট নারী চিৎকার করা শুরু করলো, খুব বাজেভাবে চিৎকার করছিল, আর চিৎকার করে কি যেন বলতে চাইছে, বোঝা যাচ্ছে না। তবে তিনি ভাঙা ভাঙা ভাবে কারো একটা নাম বলছে, জয়না, জয়না। তিনি কি বলছে বুঝতে পারছিলাম না। তখন মা বলল, জ্যোৎস্না, জ্যোৎস্না বলছে, কিন্তু সারাক্ষণ ওই নামই বলতে থাকে। তখন আমি বললাম, আচ্ছা বাবা, এই জ্যোৎস্নাটা আবার কে? ও না, ছোট নানি তাকে দেখতে চাইছে। এই নামে তোমরা কেউ কাউকে চেনো নাকি? তখন মামা বলল, না না না, এই নামে তো আমাদের কোনো আত্মীয় স্বজনও নেই, কিন্তু পাড়া প্রতিবেশীর একজন ছিল, আর তাকেও এনে দেখেছি, কিন্তু সে নয়। তখন আমি বললাম, তাহলে কার কথা বলছেন উনি? ছোট রানীর নাতি, মানে আমার মামাতো ভাইয়ের ছেলেটা। তখন সবাই এসে দাঁড়িয়েছে। তখন আমরা সবাই ঘরে, কিন্তু ওরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে। তখন আমি আমার মামাতো ভাইয়ের ছেলেকে বললাম, ঘরের ভিতরে এসো বাবু, এখানে এসে বসো। তখন সে আমাকে বলল, না না, আমি ওই ঘরে যাই না, ওই ঘরে ভূত আছে, আর আমি অনেকদিন দেখেছি অন্ধকারে ওই ঘরে 2টো চোখ চলচল করছে, কি ভয়ঙ্কর দেখতে সে 2টো চোখ, কি জন্য আমি ওই ঘরে যাই না। দানব ভাবনা, হয়তো বা বাচ্চা মানুষ, হয়তো বা এরকম করছে। এরপর তখন আমি ওকে বোঝালাম, ওরকম বলে না বাবা, উনি শুনতে পেলে কষ্ট পাবে। তো এইসব বলে মোটামুটি একটা সময় আমরা ওই বাড়ি থেকে চলে এলাম। আর একের পর এক ঘটা ব্যাপারগুলো আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। বাড়িতে এসে আমি তখন শান্তি পাচ্ছিলাম না, কেন জানি না, আমার কেমন যেন মনে হচ্ছিল কোথাও যেন একটা গন্ডগোল আছে, কোথাও যেন কিছুটা আটকে আছে, যে কারণে উনি শান্তি পাচ্ছে না আর যেতেও পারছে না। তো এরপর আমারও একদিন ছোট নানির ছেলেকে, মানে আমার সেই মামাকে ফোন করে জানতে চাইলাম, ছোট রানী এখন কেমন আছে? তখন মামা বলল, ওই একই রকম রে, আগের মতোই আছে। এরপর আমি আমার মামিকে বললাম, কি ব্যাপার বলো তো মামি, ছোট নানির এত কষ্ট হচ্ছে কেন? কেন কষ্ট হচ্ছে? আচ্ছা মামা, ওই যে নানির জ্যোৎস্না জ্যোৎস্না বলছিল, সে মেয়েটা ছোট নানির বাপের বাড়ির ওদিকের কেউ নয় তো? আর তুমি চেনো ওনার বাপের বাড়ি, আমাকে একবার নিয়ে যেতে পারবে সেখানে? যদি ওখানে কারো থাকে
খোঁজ খবর পাওয়া যায়। আসলে উনি এত কষ্ট পাচ্ছে, আমার খুব খারাপ লাগছে গো মামি। চলো না একবার ওনার বাপের বাড়িতে একটু ঘুরে আসি। তো এরপর একদিন মামি আর আমি দুজন মিলে চলে গেলাম ছোট নানির বাপের বাড়িতে। সেখানে গিয়ে দেখতে পেলাম ছোট নানির কালের লোকজন আছে, ও সেখানকার একটা লোকও বেঁচে নেই। নতুন জেনারেশনের সব নতুন মানুষ। এর ফলে তারা তার সম্পর্কে কিছুই বলতে পারলো না। আর তাদের বাপের দাদার আমলের কথা এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই। এর ফলে আমি আর মামি একসময় হতাশ হয়ে বাড়ি ফিরতে শুরু করলাম। আর বাড়ি ফিরতে ফিরতে মামি একটা সময় নানা রকম গল্প শুরু করলো। মামি বলতে লাগলো, তোর ওই ছোট নানির মাও একবার এইভাবে ফুগে ফুগে মরেছিল রে। সে তো প্রায় 10 বছর বিছানায় পড়েছিল, তার নাকি অবস্থা এর চেয়েও খারাপ ছিল। এসব বলতে বলতে মামি আবারও বলল, দেখো দেখো, এই যে গলিটা দেখছো না, এইদিকে তোমার ওই ছোট নানির মানে আমার চাচির ভাইয়ের প্রথম পক্ষের ভাইয়ের রীতিমতো বাড়ি ছিল, বাপের বাড়ি ছিল। আর সেই বউটা নাকি ছিল মারাত্মক সুন্দরী। আমি বললাম, প্রথম পক্ষের বউ মানে তিনি কি এখন নেই? তখন মামি বললেন, না, সে নাকি বিয়ের 6 মাসের মধ্যে পানিতে ডুবে মারা গেছে। খুব রূপের অহংকার ছিল বেটির, আর তেমনই ছিল দুশ্চরিত্র। ঘর থাকতেও শুনেছিলাম অন্য আরেক পুরুষের সাথে নাকি সম্পর্কে লিপ্ত ছিল। এই খবর জানাজানি হতে বিশাল অশান্তি শুরু হলো। শেষের দিকে নাকি পানিতে ডুবে আত্মহত্যা করেছিল। বুঝলে তো দাদু ভাই, মামির মুখে এই কথাগুলো শুনে এইবার আমার মনে কেমন যেন খটকা লাগলো, আর কেমন যেন সন্দেহ তো লাগলো। আর এই রহস্যের সমাধান এদিকে নয়তো। এরপর আমি মামিকে শেষ করলাম, তার নাম কি ছিল গো? মামি ওনার নাম বলতে পারলেন না। এরপর মামি বলল, কি জানে, অত কিছু মনে নেই। নামটাও কয়েকজন মনে থাকলে তো হতো, শুধু ঘটে যাওয়া ঘটনাগুলো মনে থাকে। আর তাছাড়া এই কথা তো আমি শুনেছি, নিজের চোখে দেখিনি। এরপর আমি আরো পেছনের দিকে ব্যাক করলাম, আর সেখানে অনেক কিছু খোঁজাখুঁজি করলাম। আশেপাশে অনেক খুব পুরনো বয়স্ক লোককে দেখতে পেলাম। তারা অনেক অনেক বয়স হয়ে আছে। এখন তিনি বেশ অসুস্থ, তবে তিনি জানতেন এই ব্যাপারটা, খুব ভালো করে জানতেন। আমাদের মুখে সব কিছু শুনে সেই বয়স্ক লোকটা বলল, বউটা খুব অসুন্দর আছিল, আর খুব রূপের দেমাগে ছিল। আর বেটির তার বিয়ে হওয়ার পর থেকে তো অশান্তি শুরু হইল। সে বিয়েটা কিছুতে মানে নিতে পারে নাই। শেষে এটা জানা গেল তার নাকি অন্য একটা পুরুষের সঙ্গে বাতারির ভালোবাসা ছিল। আর সে বদনামে ছাড়াই তো বাতারি পানিতে ডুবে আত্মহত্যা করলো। এরপর আমি সেই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওনার নাম কিছু বলতে পারেন? আমার কথা শুনে সে বৃদ্ধ বয়স্ক লোকটা বলল, নাম হ্যাঁ মনে পড়ছে, সে বাতারের নাম আসছিল জ্যোৎস্না। সেই বৃদ্ধ লোকটার মুখে জ্যোৎস্না নামটা শুনে আমার কেমন যেন ঝটকা লেগে গেল। এখন আমি সে বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করলাম, কি বলছেন জ্যোৎস্না? তখন বয়স্ক লোকটা বলল, হ্যাঁ, মা তার এত সুন্দর আসছিল বলি তো নাম রেখেছিল জ্যোৎস্না। বুঝলে তো নাতি ভাই, সব কিছু শুনে মনে হতে লাগলো রহস্যের সমাধান আমি বোধহয় পেয়ে গেছি। আর রহস্যের সব জট বোধহয় এখানে পাকানো। হয়তো তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, নয়তো এর পিছনে অন্য কোনো ব্যাপার থাকতে পারে যা আমরা কেউই জানি না, যেটা জানে একমাত্র সে ছোট নানি। এরপর আমি আবারও গেলাম মামিকে সঙ্গে করে নিয়ে সেই ছোট নানির কাছে। তাদের বাড়িতে তখন অনেক লোকজন ছিল। তখন আমি সব লোকজনদের মধ্যে আবার সেই ছোট নানিকে বললাম, নানি, তোমার সাথে একটা কথা ছিল। তোমার হাত দিয়ে যদি কখনো কোনো ভুল হয়ে থাকে, কোনো অন্যায় হয়ে থাকে, যে কারণে সেই ব্যক্তি কোনো কষ্ট পেয়ে থাকে, এমন কিছু যদি থাকে তাহলে বলো। আর তুমি জ্যোৎস্নার কথা বলছো, তার সঙ্গে কি এমন হয়েছিল? এরকম কিছু থাকলে বলো, আল্লাহর সামনে বলো, আমাদের সবার সামনে বলো। কারণ সবাই কিন্তু অনেক কম, অনেক পাপ মানুষকে মুক্তি দেয় না। এমন যদি কিছু হয়ে থাকে না, তাহলে বলে দাও, ক্ষমা চাও তার কাছে। ক্ষমা চাও নানি, ক্ষমা চাও তার কাছে। আর চুপ করে থেকো না, বলো বলো না নানি, বলে ফেলো। আমার মুখে আমার কথাটা শুনে ছোট নানি কাঁদতে শুরু করলেন।
আর উপর নিচ করে মাথাটা ঝাঁকাতে শুরু করলেন, আর ভাঙা ভাঙা কণ্ঠে জড়িয়ে জড়িয়ে বলতে লাগলেন, যার বেশিরভাগে বোঝা যাচ্ছিল না। তবে বোটের উপর যেটুকু বুঝলাম তার সারমর্ম হলো যে জ্যোৎস্না মরেনি, ওকে মারা হয়েছিল। আর ছোট নানি ভাইয়ের বিয়ের পর তার ভাই খুব ভালোবাসতো তার বউকে, আর তার মা আর বোনের প্রতি যে টানটা ছিল সেই টানটা দিন দিন যেন ফুরিয়ে আসছিল। সব সময় শুধু জ্যোৎস্না আর জ্যোৎস্না, জ্যোৎস্না আর জ্যোৎস্না, জ্যোৎস্না আর জ্যোৎস্না। আর একটাই এই মায়ের মেয়ে কিছুতেই যেন মেরে নিতে পারছিল না। তখন তারা চুক্তি করে জ্যোৎস্নার নামে মিথ্যে কলঙ্ক বদনাম রটায় যে অন্য একজনের পর পুরুষের সঙ্গে ওর সম্পর্ক আছে। এরপরে ভাই আর ভাবির মধ্যে এক প্রকার অশান্তি শুরু হয়ে গেল। গ্রামের লোকজন রীতিমতো ছিচি করতে লাগলো, ঘর সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা হলো। আর সেই সুযোগে আত্মহত্যার নাম করে জ্যোৎস্নাকে উনি আর ওনার মা পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেছিলেন। আর সবাই জানলো বদনামে যারা আত্মহত্যা করেছিল জ্যোৎস্না। কিন্তু জ্যোৎস্না কোনো দোষ ছিল না, একদম নির্দোষ ছিল, কোনো কলঙ্ক ছিল না তার। তবু কলঙ্কের কালি তার গায়ে মেখতে হলো, তাকে অকালে মরতে হয়েছিল। আর এই কারণে হয়তোবা জ্যোৎস্নার আত্মা শান্তি পায়নি, আর মরার পরে প্রতিনিয়ত কষ্ট পেয়েছে, দগ্ধ হয়েছে কলঙ্কারের জ্বালায়, অপমৃত্যুর জ্বালায়, সংসার ভঙ্গের জ্বালায়। আর তাই এই মায়ের মেয়েকে সে শান্তিতে মরতে দেয়নি, তাই নরক যন্ত্রণা দিয়ে তিলে 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 শেষ করে দিচ্ছে এদেরকে। সবই পাপ, পাপের ফল, আর পাপ কখনো লুকানো যায় না। তো এইসব কথা বলার পর ছোট নানি আবারও হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন, আর বলতে লাগলেন, সব আমাদের দোষ, তোর কোনো দোষ নেই রে, আমাকে ক্ষমা করে দে, আমায় এবার মুক্তিতে মুক্তিতে মুক্তিতে। এসব কথা যখন বলছে তখন ঘর ভর্তি লোক ছিল। এরপর আমরা সবাই এই ব্যাপারটা অনুভব করলাম। মনটা গরম হাওয়া দমকা বাতাস চলে গেল, আর ঘর থেকে বেরিয়ে গেল সে বাতাসটা। আর সে যাওয়ার সময় ঘরের এক কোণে লণ্ঠনটা যেন টিপ 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 করে জ্বলছিল। সে দমকা বাতাসটা সে লণ্ঠনটাকে ভেঙে দিয়ে গেল। এরপর ঘরের পরিবেশটা কেমন যেন অদ্ভুতভাবে স্বাভাবিক হয়ে গেল, আর ঘরের বাতাসটাও কেমন যেন হালকা হয়ে গেল। মুহূর্তের মধ্যে সবকিছুই হালকা হয়ে গেল। এরপর আমরা সবই বুঝতে পারলাম, আর আমরা একে অন্যের মুখের দিকে তাকালাম। কেউ কিন্তু কিছুই বলছিল না, সবাই হতভম্বের মতো দাঁড়িয়েছিলাম, চোখ বড় বড় করে তাকিয়েছিলাম। যেহেতু সেদিন অনেক রাত হয়েছিল তাই বাড়ি ফিরে এলাম। কিন্তু পরের দিনই জানতে পারলাম ছোট নানি মারা গেছে। বুঝলে তো নাতি ভাই, পাপ পাপ কখনো লুকানো যায় না, আর পাপ বাপ কেউ ছাড়ে না। বলে না কর্মফল, তুমি যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে। পাপ কখনো লুকানো যায় না, পাপ একদিন না একদিন ঠিকই প্রকাশ পাবে, পাবেই পাবে সে। তো নাতি ভাই, এই ছিল আজকের ঘটনা, পাপের ক্ষমা নেই। তো নাতি ভাই, এখন তুমি যাও, পরে আবারও এসো, সেদিন তোমাকে আরো এক ভয়ঙ্কর ঘটনা শোনাবো। এবং এর পরের ঘটনা হবে মৃত্যুর ডাক। তো জেফরি ভাই, এটাই ছিল আজকের বাতল তান্ত্রিকের ঘটনা। আর ভৌতিকতার সম্মানিত শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো আগামী শুক্রবার বাতল তান্ত্রিকের নতুন স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, গ্রাম কোমরপুর, পোস্ট অফিস তুলসীঘাট, বর্তমানে নারায়ণগঞ্জ ফতুল্লা ভোলাইল থেকে বলছি। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় সানি খান ভাই, অ্যান্ড দিস ইজ হোয়াট উই কল ইট ওয়াও, অ্যান্ড দিস ইজ দ্য স্টোরি অফ বিউটি। ডেফিনেটলি স্টোরি অফ বিউটি বলতেই হবে, বিকজ আমাদের সানি খান ভাইয়ের স্টোরি মানে ভয়ঙ্কর কিছু, লোমহর্ষক কিছু, মর্মান্তিক কিছু, কেমন ছিল একটা ডিপ্রেশন কাজ করে ওনার স্টোরিগুলো শুনলে, একটা ভয় কাজ করে। আর এটাই তো দরকার, ভয়ের ঘটনা যদি ভয় না পেলাম তাহলে সে ভয়ের ঘটনা শোনানি বা লাভ কি হলো। সো আমি শুধু এতটুকু বলবো যে আমাদের বাদল তান্ত্রিকের ঘটনা যখন শেয়ার হয় তখন আমি নিজেই শুধু অপেক্ষা করতে থাকি। আমি শুধু বারবার আমাদের আমি বেসিক্যালি আমি সানি ভাইকে খুব বেশি জ্বালাই। বেসিক্যালি এই শুক্রবার আসার আগ থেকে শুধু ভাই স্টোরি আসছে কখনো, মানে তার স্টোরি মানে একটু অন্যরকম হয় ভাই, মজাটাই অন্যরকম হয়। দিস ইজ অ্যাবসলিউটলি সুপার বিউটিফুল থিং। আলহামদুলিল্লাহ, দিস ইজ অ্যাবসলিউটলি আলহামদুলিল্লাহ বেস্ট ছিল। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লাগে দেন ডেফিনেটলি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আজকের এপিসোডটা কিন্তু আই বিলিভ যে আপনাদের কাছে অনেক অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে। অ্যান্ড সত্যি কথা সবাই সানি খান ভাইয়ের জন্য দোয়া করুন, বিকজ আই বিলিভ যে সানি খান ভাই এরকমই দারুণ দারুণ সব স্টোরি আপনাদের জন্য নিয়ে আসতে পারবে, বিকজ ভাইয়ার কিন্তু দরকার আপনাদের ভালোবাসা। আর আমিও চাই ভাইয়াকে সর্বশ্রেষ্ঠ ভালোবাসাটা দেওয়া হোক, কারণ তিনি সারাটা দিন কষ্ট করেন, রাত 12টার সময় তিনি বের হন অফিস থেকে, বের হয়ে আপনাদের জন্য ঘটনা লেখেন। বুঝতে পারছেন তিনি কতটা বেশি ভালোবাসেন আপনাদেরকে। সো আমি চাইবো যে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বশ্রেষ্ঠ ভালোবাসাটা উপহার দিবেন আমাদের প্রিয় ভাইকে। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন অফিসিয়াল স্টোরি টেলার এসকে শাকিল ভাই, তিনিও আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন। আরেকজন অফিসিয়াল স্টোরি টেলার এসকে শাকিল ভাইয়ের স্টোরি শুনবো। চলুন দেরি না করে চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় জেফরি ভাই এবং ভৌতিক কথার সকল লিসনার্সগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি আপনাদের সিলভার অফিসিয়াল স্টোরি টেলার এমএস শাকিল, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সাদিপুর থেকে বলছি। তো বরাবরের মতোই আজকেও ভৌতিক এক ঘটনা নিয়ে চলে আসলাম। আজকের ঘটনাটা কতটা সত্যি তা আর মুখে বলবো না, কারণ আজকের ঘটনার প্রমাণ আমি অলরেডি জেফরি ভাইকে হোয়াটসঅ্যাপে দিয়ে রেখেছি। আশা করি জেফরি ভাই আপনি ভিডিওটি দেখেছেন। তো আর বেশি দেরি না করে জেফরি ভাইয়ের নিকট ঘটনায় লুকিয়ে থাকা হাজার রকমের ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ নিয়ে সরাসরি আজকের ঘটনায় যাওয়া যাক। আজকের ঘটনাটা 1995 সালের বাংলা চৈত্র মাসের। তখনকার সময় চৈত্র মাস মানেই অসহ্য গরমকাল ছিল। ঘটনাটি আমার মামার কাছ থেকে শোনা, তাই ঘটনা বোঝার সুবিধার্থে আমি আমার মামার মতো করে বলছি। বলতে ভাগ্নে, তখন দুপুর 2টার মতো বাজে আর কি। চারদিকে অসহ্য গরম ছিল। তখন আমি আর তোর বা ঠিক করলাম 2 ভাই বোন মিলে চিংড়ি মাছ ধরবো। তখনকার সময় স্থানীয় রীতিমতো পুকুরে অনেক অনেক বেশি চিংড়ি মাছ জন্মাতো। তাই আমাদের মা মানে তোর নানির কাছ থেকে অনুমতি নিয়ে আর হাতে একটা জাল নিয়ে চলে যায় এলাকার এক পুরাতন পুকুরে। লোক মুখে শুনতে পেতাম পুকুরটা বেশি একটা ভালো নয়, অনেক মানুষ রাতে চলাচলের সময় নাকি অনেক কিছু দেখেছেন। আমরা যখন যুবক মানুষের শরীরে ভরপুর শক্তি, এত কিচ্ছা কিনা কান দিয়ে রীতিমতো আমরা মাছ ধরতে পুকুরে নেমে যাই। আমরা মাছ ধরতে ধরতে রীতিমতো মাছ রাখার একটা পাত্র ভরে ফেলি। ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা তখন মাছ ধরে পুকুর থেকে উঠে পড়ি। ঠিক তখনই তোর মা বিনা কারণে জ্ঞান হারিয়ে ফেলে। আমি বুঝতে পারছিলাম না কেন তোর মা জ্ঞান হারিয়ে ফেললো। তোর মার হাতে ছিল সারা দিনের পরিশ্রম। মাছগুলো তোর মা রীতিমতো জ্ঞান হারিয়ে ফেলাতে স্বাভাবিকভাবে সব মাছ রীতিমতো মাটিতে পড়ে যায়। তখন আমি তোর মাকে কোলে করে নিয়ে বাসায় চলে যাই। তোর নানি তোর মার এই অবস্থা দেখে আমার উপর প্রচন্ড রেগে যায়, কিন্তু পরক্ষণেই তোর মা জ্ঞান ফিরে আসে। কিন্তু তোর মার ব্যবহার এবং কথাবার্তা ছিল বেশ অন্যরকম। যেমন প্রথমেই তোর মা কান্নাকাটি করছিল, কিন্তু কান্নাকাটির মাঝে হঠাৎ করে হি হি করে হেসে উঠছিল। তোর মায়ের এই ব্যবহার দেখে আর বোঝার বাকি ছিল না যে তোর মার শরীরে কোনো এক জিন ভর করেছে। আমরা তখন গ্রামের স্থানীয় মসজিদে ইমাম সাহেবকে নিয়ে আসি তোর মায়ের চিকিৎসার জন্য।
কিন্তু ইমাম সাহেব তোর মার শরীর থেকে সে জিনকে আলাদা করতে পারলো না। ইমাম সাহেব বলে গিয়েছিলেন, কাল সকালে আমি আমার ওস্তাদকে নিয়ে আসবো, ততক্ষণ রোহিকে ঘর থেকে বেরোতে দেবেন না। সাবধান, ঘর থেকে বেরোলে কিন্তু বিপদ, ঘোর বিপদ হবে। এই বলে তখন ইমাম সাহেব চলে যায়। তখনও তোর মার শরীরে সে জিনটা কিন্তু দখল করে আসে। সে বারবার বলছিল, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব, আমি এখানে থাকবো না, আমার এখানে ভালো লাগছে না, আমাকে আমার আসরে যেতে দে, নয়তো তাও বাঁচবি না। তখন তোর নানি বলল, আপনি যে হন, আমার মায়ের শরীর ছেড়ে বেরো যান, আমার মায়ের আর কষ্ট দিবেন না। তখন তোর মার শরীরে থাকা সে জিনটি পড়ল, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দে, তাহলে তোর মেয়েকে ছেড়ে দেব। তখন তোর নানি তোর মাকে ঘর থেকে মাছ ভাত খেতে দিল। তোর মার শরীরে থাকা সে জিনটি মনের সুখে মাছ ভাত খেতে লাগলো। তোর আম্মুর খাওয়া দেখে মনে হচ্ছিল বহুদিন কিছু খায় না। একটা সময় তোর আম্মুর ভাত খাওয়া শেষ হয়ে যায়, আর তখন তোর মা বিছানায় হুমড়ি খেয়ে পড়ে যায়। আর হিন্দু মহিলাদের মতো করে উলু দিতে লাগলো। হিন্দুর মতো উলু দিয়ে তোর মা জ্ঞান হারিয়ে ফেললো। আশ্চর্যজনক ভাবে সকালে তোর মা একেবারে সুস্থ হয়ে যায়, সুস্থ স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণের ভেতরে ইমাম সাহেব ও তার ওস্তাদ আমাদের বাড়িতে হাজির হয়। তখন তোর মা একেবারে সম্পূর্ণভাবে স্বাভাবিক ছিল, কিন্তু তারপরও ইমাম সাহেব এবং তার ওস্তাদ সেই জিনটাকে হাজির করার চেষ্টা করলো। তার সফলও হলো। ইমাম সাহেব ওস্তাদ বলল, তোর মার শরীরে থাকা সেই জিনটিকে বলল, কে তুই, আর বিনা কারণে এই মেয়েটাই কেন কষ্ট দিচ্ছিস? তখন তোর মার শরীর থেকে সেই জিনটা বলল, আমি জিন হই না কেন, তোর কাছে কৈফিয়ত দিতে ইচ্ছুক নয়, তোকে সাবধান করেছি, এখানে আর তুই আসবি না, আর যদি আমাকে বিরক্ত করিস তাহলে তোর এবং তোর ফ্যামিলির কেউ কিন্তু বেঁচে থাকবে না। তখন ইমাম সাহেব এবং তার ওস্তাদ নিজের জান বাঁচানোর জন্য জিনের কাছে ক্ষমা চাইল। একে একে অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক তোর মাকে দেখানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। একদিনের ঘটনা, এক তান্ত্রিক তোর মার চিকিৎসা করার জন্য আমাদের বাড়িতে আসে এবং জিনটাকে হাজির করে। তান্ত্রিক তোর আম্মুর শরীরে জিনটাকে অনেক মারধর করে। তোর মার নাক দিয়ে রীতিমতো 1 লিটার সরিষার তেল ঢেলে দেয়। তারপরও সেই জিনটা কোনোভাবেই তোর আম্মার শরীর ছেড়ে যাচ্ছিল না। সে জিনটা তোর আম্মু কোনো ক্ষতি না করলো। যখন জিনটা তোর আম্মুর শরীর থেকে চলে যেত, তখন তোর মা জ্ঞান ফিরলো, আর তোর মা ব্যথা হাঁটাচলা করতে পারতো না। অনেক কষ্টের পরও তোর আম্মু শরীর ছেড়ে যেলো না। এভাবেই দিন কাটতে লাগলো। তোর আম্মু বিয়ে হয়ে গেল। জিনটি তখনও আসতো, কোনো ক্ষতি করতো না, খাওয়া দাওয়া করতো এবং চলে যেত, আর বলতো, আমাকে যেতে দে, আমি আর খাবো না, আমাকে যেতে দে, আমাকে আর ভালো লাগছে না, আমাকে আমার আসরে যেতে দে, নয়তো একটাও বাঁচবি না। আমরা আজও জানি না তোর আম্মুর শরীরে থাকা সেই জিনটি কোথায় যেতে চায়। একে একে তোর ভাই এবং তোর বোন এবং তুইও হলি, আর এখন তুই বড় হওয়ার পর দেখতে পাচ্ছিস তোর আম্মুর সাথে কি ঘটছে। জিউসি ভাই, ঘটনার পরের অংশ আমি আমার মতো করে লিখছি। আমার যখন 14 বছর বয়স, তখন আমাদের এলাকা মেম্বার চেয়ারম্যান নির্বাচিত হয়। তখন আমাদের 4 নম্বর ওয়ার্ডে নূর হোসেন নামে একজন ভোটে জয়যুক্ত হয়ে মেম্বার হয়। তখন সেই নাম্বার অনেক মানুষ দিয়ে রং দিয়ে রীতিমতো উদযাপন করছিল। পুরো 4 নম্বর ওয়ার্ডে যত মানুষ ছিল তাদের সবাইকে রং দিয়ে আনন্দ ফুর্তি করছিল। একটা পর্যায়ে সে মিছিল আমাদের বাসায় আসে, আর তখন আমার আম্মুকে কেউ একজন রং করে দেয়। কিছুক্ষণের ভেতরেই সে মিছিল অনেকটা দূরে চলে যায়, আর রং দেওয়ার ফলে আমার আম্মুর শরীরে সে জিনটা চলে আসে, আর সেই মিছিলের দিকে দৌড়াতে থাকে। এত মানুষের ভিড়ের মাঝেও আমার আম্মুর শরীর যে ব্যক্তি রং দিয়েছিল প্রথমে তাকে খুঁজে বের করে ফেললো। আশ্চর্যভাবে আমার আম্মু এক হাতেই সে লোকটার গলা চেপে দিয়ে মাটিতে আছাড় মারলো। উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায় এবং আমার মাকে আটকানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই আমার আম্মুকে কেউ আটকাতে পারছিল না। সেই লোকটাকে এমন ভাবে মারছিল যেন সেই লোকটা তার অনেক বড় ক্ষতি করে ফেলেছে। একটা পর্যায়ে অনেক মানুষ একত্রিত হয়ে আমার আম্মুকে একটা ঘরে বন্দি করে দিয়ে চলে যায়। আমরা তখন সেই ঘরে ছিলাম। আমার আম্মু তখন বলছিল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, একটাকেও ছাড়বো না, হলে সবটাকে মেরে ফেলবো, আমাকে রং দেওয়ার শখ মিটিয়ে দিব, আমাকে ছেড়ে দে।
এই বলে দরজায় কিলঘুষি মারছিল। একটা পর্যায়ে সে জিনটা চলে যায়। তখন আমরা সবাই বুঝতে পারছিলাম রং দেওয়ার ফলে সে জিনটি এসেছে। এভাবে দিনকাল কাটছিল। জিনটা আসতো, খাওয়া দাওয়া করতো, যাওয়ার আগে হিন্দুদের মতো উলু দিয়ে চলে যেত। আমরা বুঝতে পারছিলাম জিনটি আমার আম্মুর শরীরে মিশে গেছে। হাজার চেষ্টার পরেও সে জিনটি আমার আম্মুকে ছাড়লো না। প্রতি বছর আমাদের এলাকায় একটা পাগলনি মেলার সময় ওই চৈত্র মাসের যে কোনো একদিন আমার আম্মুর শরীরে সে জিনটা আসতো এবং খাওয়া দাওয়া করে চলে যেত। হঠাৎ করে সে জিনটি আমার আম্মুর শরীরে আসা বন্ধ করে দিল। আমরা মনে মনে অনেক খুশি হয়েছিলাম। সেই জিনটি আর আমার আম্মুকে বিরক্ত করছে না। কিন্তু কিছুদিন আগে হঠাৎ আমার আম্মু বিছানায় লুটিয়ে পড়লো আর কান্নাকাটি করা শুরু করলো। আমি আমার আম্মুর আচরণে বুঝে ফেললাম আমার আম্মুর শরীরে সেই জিনটা আবারও এসেছে। আমি তখন তাড়াতাড়ি করে ঘরের দরজা বন্ধ করে দিই যাতে করে আম্মু পালিয়ে যেতে না পারে। আমি তখন আম্মুর শরীরে থাকা জিনটাকে বললাম, এতদিন পরে আবার কেন এসেছেন? আমার আম্মুকে বিরক্ত করতে প্রতি জবাবে সেই জিনটা একটা কথাই বলল, দুপুর বেলায় আমরা সবাই মেলা যাচ্ছিলাম, তখন তোর আম্মুকে আমি দেখতে পাই। এতদিন আসতে পারিনি কারণ তোর আম্মু পাক পবিত্র থাকতো, কিন্তু আজকে তোর মাকে অনেকদিন পর পেয়ে গেছে, তাই তোর মাকে ছাড়ছি না। তখন আমার একটা কথা মনে পড়লো, কোনো মানুষকে চেনে ধরলে কানের কাছে গিয়ে আজান দিলে জিন চলে যায়। তখন আমি আমার আম্মুর কানের কাছে গিয়ে আজান দিতে লাগলাম। তখন সেই জিনটা অনেক চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, আজান বন্ধ কর, আমার কষ্ট হচ্ছে, আজানটা বন্ধ কর, বন্ধ কর আজান। আমি আজান দেওয়ার পরেও সেই জিনটা যাচ্ছিল না। একবার হাসছিল তো একবার কাঁদছিল আর বলছিল, আমাকে যেতে দে, আমার এখানে ভালো লাগছে না, আমি চলে যাব, আমাকে আবার আসরে যেতে দে। তখন আমি ভাবলাম আমি হয়তো বা নাপাক, তাই আজানে কাজ হচ্ছে না। তাই ইউটিউব থেকে আমি আজান বের করলাম আর আমার আম্মুর কানে ধরলাম। তখন সে জিনটি বলল, আজানটা বন্ধ কর, না হলে তোকে মেরে ফেলবো। আমি কোনো কথায় কান না দিয়ে আজান চালিয়ে রাখলাম। একটা পর্যায়ে আমার আব্বু বাসায় চলে আসে আর আমার আম্মুর শরীরে থাকা সেই জিনটাকে বলল, কিরে কি হয়েছে তোর, আবার কেন এসেছিস এখানে? এই ফাঁকে আমি আমার ফোনের ক্যামেরাটা চালু করে আম্মুর আচার আচরণে ভিডিও করতে লাগলাম। তখন আম্মু বলল, আমাকে ছেড়ে দে, আমি চামুকা। তখন আমি বললাম, কই যাবি, ভাত খাবি না? দেখ ওস্তাদ হাজি ও গুড়া মাছ রান্না করছে। তখন আম্মু বলল, আমি এসব খাই না। তখন আমি মজা করে বললাম, গরুর গোস্ত খাবি? তখন জিনটা আমাকে থুতু নিক্ষেপ করলো। তখন আব্বু বলে ফেলে, আমি ভিডিও করছি। তখন আব্বু বলল, এখান থেকে যা, এখান থেকে যা। তারপর পাশের বাড়ি থেকে মাছের তরকারি এনে সেই জিনটাকে খেতে দেওয়া হলো এবং প্রতিবারের মতো এই খাওয়া দাওয়া শেষে হিন্দুদের মতো উলু দিয়ে সে জিনটি চলে গেল। জেসু ভাই এখন বর্তমানে আমার আম্মু সুস্থ আছে। জিনটি যাওয়ার পর আমার আম্মুর শরীর প্রচন্ড ব্যথা, প্রতিবারের ন্যায় আস্তে আস্তে আমার আম্মু সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই জিনটাকে ছাড়ানো যাচ্ছে না। আমরা যত কবিরাজ দেখিয়েছি, যত তান্ত্রিক দেখিয়েছি, কোনো লাভ হয়নি। জিনটি তার নির্দিষ্ট সময় আসে, খাওয়া দাওয়া করে আবারও চলে যায়। তো জেসু ভাই এই ছিল ঘটনার মাঝে লুকিয়ে থাকা হাজারো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ঘটনাটা যা প্রতিনিয়ত আমার আম্মুর সাথে করে যাচ্ছে, জানি না এর মুক্তি কোথায়। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি MS শাকিল, নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার সাদিপুর থেকে বলছি। শীঘ্রই ফিরবো নতুন ঘটনায়। ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এরপর তিনি তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় শাকিল ভাই অ্যান্ড MS শাকিল ভাই। আমি রিয়েলি মানে চমকে গিয়েছি আপনার স্টোরিটা শুনে, সিরিয়াসলি। ও মাই গড,
মানে আমি আসলে সত্যি বললাম, মানে ইট ইজ ডেফিনেটলি অনেক বেশি অদ্ভুত একটা ঘটনা ছিল। এবং আমি কিন্তু এই ঘটনাটা ভিডিও কিন্তু আমার কাছে পাঠিয়েছেন আমাদের কাছে আমাদের প্রিয় ভাই। অ্যান্ড আমাদের কিন্তু একটা আমি কিন্তু একটা ভৌতিক কথা না, কিন্তু হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল আছে, ইউনো। আমি সেই চ্যানেলে ডেফিনেটলি ভিডিওটা দিয়ে রাখবো। আপনারা যারা দেখতে চান বেসিক্যালি তারা দেখতে পারবেন। আমি ভিডিওটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। অবশ্যই আজকে এই কন্টেন্টটা চলে যাওয়ার পরে আমি ভিডিওটা শেয়ার করবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আপনাদের যাদের খুশি দেখতে চান তারা দেখে নেবেন, বিকজ স্টোরি ইজ 100% রিয়েল স্টোরি। এখানে কোনো রকম বানোয়াট কিছু নেই স্টোরিটা। অ্যান্ড সত্যি কথা বলতে রিয়েল স্টোরির কোনোদিন, মানে আমরা যেটা বলি যে রিয়েল স্টোরি কোনো তুলনা হয় না, সত্যি বললাম। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা যোগাযোগ করতে চান, মানে জয়েন করতে চান, জয়েন করে ফেলতে পারেন। ডিসক্রিপশন বক্সে একটু ঘাটলে পেয়ে যাবেন আপনারা। ডিসক্রিপশন বক্সে প্রথমের 2 লাইন পরে দেওয়া আছে আমাদের চ্যানেলের লিঙ্কটা, আপনারা জয়েন করে ফেলেন। এই ভিডিওর লিঙ্ক বা এই আমাকে শাকিল ভাই যে লিঙ্কটা পাঠিয়েছেন তার মায়ের সাথে কি ঘটছে, জিনের আছরের যে ভয়াবহ মানে ভিডিওটা, সেটা আপনারা অবশ্যই দেখতে পারেন সেখানে। আশা করছি আপনারা সবাই দেখে নেবেন এবং কিছু জানার থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন। সিরিয়াসলি থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে স্টোরি। অ্যান্ড ভালো লাগলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি আমরা পরবর্তী স্টোরিতে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় যশু ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তারপরেও মানুষের শরীর সবসময় একরকম থাকে না। আশা করি আপনি আসলেই ভালো আছেন। আমার নাম সাব্বির জমাদ্দার, আমার বাসা বাগেরহাট জেলার বারুইপাড়া গ্রামে। আশা করি আজকের ঘটনাটা আপনার এবং লিসেনার্সদের কাছে অনেক ভালো লাগবে। আমার লেখা ভৌতিক কথা, এটা আমার 3য় স্টোরি। বেশি কথা না বলে চলে যায় ঘটনায়। ঘটনাটি আমার দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা। বোঝার সুবিধার্থে আমি দাদুর ভাষায় বলছেন দাদু, শোনো দাদু ভাই, এটা অনেক আগের ঘটনা। তখন আমার বিয়ে হয়নি। তখন আমার বয়স কত, 23 কিংবা 24 বছর হবে। আমি ছিলাম আমার বাপের একমাত্র ছেলে। আমার দাদা ছিল অনেক বড় কবিরাজ, তার নাম ছিল হামিদ কবিরাজ। আমি তখন মাঝে মধ্যে দাদার কাছে গিয়ে অনেক গল্প শুনতাম। গল্প শুনতে শুনতে আমারও দাদার মতো কবিরাজ হওয়ার ইচ্ছা জেগে গেল। কিন্তু আমি তো কবিরাজ সম্পর্কে কিছুই বুঝি না। একদিন দাদাকে বললাম, দাদা, আমিও তোমার মতো কবিরাজ হতে চাই, আমাকে শিখিয়ে দাও না। তখন দাদা বলল, আর না না না, এসব তুই পারবি না, আরো বড় হওয়া। কবিরাজ অত সহজ কিছু না, জিন ভূতের সামনাসামনি হতে হয়, আর জিন ভূতেরা কিন্তু অনেক ক্ষতি করার চেষ্টা করে। এই সব শোনার পরও আমি নাছোড় বান্দা। আমি চলে আসলাম দাদার ভাব বুঝে যে আসলে একেবারে সে আমাকে শিখাবে না। বাড়ি এসে ভাবলাম কি করা যায়, কবিরাজি তো আমার শিখতেই হবে। কিছুদিন দাদার কাছে যাওয়া বন্ধ করে দিলাম। হঠাৎ একদিন দাদা আমাদের বাড়িতে আসলেন আর আমাকে কাছে ডেকে বললেন, দাদু ভাই, কি হয়েছে? আমাদের বাড়িতে অনেক দিন হলো আগের মতো যাচ্ছেন না যে। তখন আমি বললাম, এমনি দাদু। তখন দাদু ভাই হেসে বললেন, তাই বুঝি? বিকেলে আমাদের বাড়িতে যেও, তোমায় কবিরাজি শেখাবো। তখন আমি অনেক খুশি হয়ে গেলাম। দাদু, সত্যি তুমি আমাকে কবিরাজ শেখাবে? দাদু বসে বলল, হ্যাঁ, তোমার কবিরাজ হওয়ার শখ পূরণ না করলে হয় বলো? তারপর দাদু কিছুক্ষণ গল্প করে চলে এলেন। যাই হোক, আমি বিকেলে দাদার বাড়িতে চলে গেলাম। দাদু ভাই বলল, দাদু ভাই এসেছো, বসো। তাই বলে দাদু ভাই একটা বই দিল। আমি বললাম, দাদু ভাই এটা কিসের বই? দাদু তখন বললো, এটা হলো জিন ডাকার বই। এই মন্ত্র তুই কিছুদিন পড়ার পর জিন তোকে দেখা দিবে। দাদু ভাই, এটা কিন্তু খুব মারাত্মক, ভয় পেলে চলবে না, অনেক সাহস থাকতে হবে। আমি তখন বললাম, ঠিক আছে দাদু, আমি জিন ভূত এসব ভয় পাই না। তারপর থেকে দাদু নিয়মিত রাতের বেলা জিন ডাকার মন্ত্র পড়তে থাকে। তারপরে 6 মাস খানেক যাওয়ার পর দাদা একদিন রাতে তার বিছানায় শুয়ে আছে। জেফরি ভাই, বলে রাখা ভালো, তখন ছিল টিনের ঘর আর গরমকাল। বাইরে রীতিমতো শুকনো মাথা রাখা থাকতো রান্না করবার জন্য। যাই হোক, দাদুর ভাষায় বলছি, আমি যখন রাত্রেবেলা শুয়ে আছি আমার বিছানায়, হঠাৎ করে চারদিকে একটা ঝড়ো হাওয়া শুরু হলো। তখন আমি একটু হক চকিয়ে যাই, ভাবছি কি সময় আগেই তো ঠিক ছিল, এখন আবার কোথা থেকে ঝড় শুরু হলো। আমি তখন একটু ঘাবড়ে গেলাম। কিছু সময় পর আবারও সব আগের মতো ঠিক হয়ে গেল। তখন আমি ভাবছিলাম যে হয়তোবা প্রকৃতির কোনো সমস্যা হয়েছে,
তারপর কি হলো দাদু ভাই তুমি শুনলে বেশ ভয় পেয়ে যাবে, গা শিউরে উঠবে। হঠাৎ বাইরে করে একেবারে মচমচ করে শব্দ হলো, শব্দটা যেন আমার দিকে আসছে। আমি তখন বেশ হকচকিয়ে যাই। ও জেফরি ভাই, বলে রাখা ভালো আমার দাদুর নাম হারুন রশিদ। ঘটনায় ফিরে যাই, তখন বাইরে থেকে কে যেন আমার নাম ধরে ডাকছে, হারুন তুই আমায় কেন ডেকেছিস বল। আমি তখন বেশ ভয় পেয়ে যাই, কোনটা খুব ভয়াবহ। আমি তখন কি করবো বুঝে উঠতে পারছিলাম না। তখন আমি একটু উঁকি দিয়ে যা দেখলাম তা দেখে গলা শুকিয়ে গেল। দেখলাম বিশাল বড় একটা ছায়া, যার মাথা আকাশ সমান আর পা মাটিতে। ভয় আমার শরীর একেবারে কাঁপছিল, কি করবো বুঝে উঠতে পারছি না। বেহুশ হব তখনই আমাকে উদ্দেশ্য করে আবুটা বলে উঠলো, কে রে কি হলো? আমাকে ডেকে আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? আমাকে ডেকেছিস কেন, তাড়াতাড়ি বল। আমি তখন মনে মনে অনেক কষ্টের সাহস জমিয়ে তাকে বললাম, তুমি কে? আবুটি তখন হাসলো আর বলল, আমাকে ডেকে আবার বলছিস আমি কে? তাহলে শোন আমার পরিচয়। আমি হচ্ছি এফরিদি জিনের সর্দার ইব্রাহিম। তুই একজন আল্লাহর নেককার বান্দা, তাই তোর ডাকে এসেছি। ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। তোর যদি কখন আমার সাহায্য লাগে তাহলে আমার নাম ধরে ডাকলে আমি চলে আসবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যে এত ভালো জিন তা তো আমি জানতাম না। আমি আসলে আপনাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। তখন জিনটি বলল, শোন হারুন, তোমাদের মানুষের মধ্যে যেমন খারাপ ভালো আছে, ঠিক আমাদের মধ্যেও খারাপ ভালো আছে। আমি একটা আল্লাহকে বিশ্বাস করি এবং তার গোলামি করি। তোমার কোনো দরকার হলে আমাকে স্মরণ করবে, আমি তোমাকে সাহায্য করব। তাই বলে জিনটা উধাও হয়ে যায়। তারপরের সকালে আমি হামিদ কবিরাজের দাদুর বাড়িতে যাই এবং আগের দিনের ঘটনাটা তাকে খুলে বললাম। তখন দাদু বেশ খুশি হন এবং আমার সাহসের প্রশংসা করেন। তখন দাদু বললেন, দাদু ভাই তুমি এইসব সাহস সময় জিনকে ডাকবে না কেমন? যদি কখনো বিপদে পড়ো তখনই ডাকবে, বুঝতে পেরেছো দাদু ভাই? আমি বললাম, হ্যাঁ দাদু ভাই বুঝতে পেরেছি। তারপরে ইব্রাহিম জিনকে কখনো আর ডাকিনি। একদিন আমার বাবার পাতো দেওয়ার জন্য রীতিমতো নদীর পাড়ে যান। আমি তখন বাবাকে ভাত দিতে যাই। নদীর পাড়ে যাওয়ার পথে একটা শ্মশান ঘাট আছে, আর ওই খানটা ছিল মোটামুটি জনমানবহীন। আমি ভাত দিয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তখন বেশ ভয় লাগছিল। তখন দেখি একটা কুকুর শ্মশান ঘাটে আমার দিকে রীতিমতো চেয়ে আছে। তার চোখ দুটো একেবারে লাল আগুনের মতো বেরোয় আসতেছে, আর গালের দুপাশ দিয়ে রীতিমতো বেয়ে পড়ছে লাল রক্তের মতো লালা। আমি হঠাৎ করে এমন দৃশ্য দেখে বেশ ভয় পেয়ে যাই। কুকুরটি আমার দিকে হঠাৎ করে দৌড়ে আসে। আমি তখন ভয়ে দৌড় দিতে চাই, কিন্তু এ কি, আমি তো দৌড়াতে পারছি না। কে জানো আমার পাটা ধরে রেখেছে। আমি এক পাও নড়তে পারছি না। ও পাশে আমার দিকে তোমার ধেয়ে আসছে কুকুরের চেহারা, ওই অবধি। এবং কুকুরটি আমার সামনে যতটা আসছে ততটাই যেন বড় হচ্ছে। আমি ভয় আল্লাহকে ডাকছি। যখন অবধি আমার ঠিক সামনে এসেছে, ঠিক তখনই দেখে চারদিকে লন্ড ভন্ড হয়ে যাচ্ছে। একটা সুন্দর ঘ্রাণ আমার নাকে আসলো, আর আমার সামনে দেখি বিশাল এক অবব চারপাশে রীতিমতো তাকাচ্ছে। সে পালানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পালাতে পারছে না। তো যাই হোক, তখন দেখি বিশাল এক অবব, যার পা রীতিমতো মাটিতে আর মাথা আকাশ দেখা যাচ্ছে না। তখন আরো বেশি ভয় পেয়ে গেলাম। জিনটি তখন কুকুর রূপী সে অববটিকে ধরে ফেলে এবং আছাড় মারতে থাকে। তারপর দুই পা ধরে রীতিমতো ছিঁড়ে ফেলে। তখন বিশাল একটা অবব আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি সবসময় তোমার আশেপাশে থাকি। তুমি হয়তো বা জানো না, আমি তোমার বড় দাদা সামাদ কবিরাজের সাথে থাকতাম। সে আমার বন্ধু ছিল। আমি আর সে অনেক মানুষের উপকার করেছি। তোমার বড় দাদাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তোমাদের বংশের সময়কে সব রকম বিপদ থেকে রক্ষা করব। তোমার বুড়ো দাদা মারা যাওয়ার পর আমি খুব কষ্ট পাই এবং তোমাদের পরিবারের সাথে মিশার চেষ্টা করি, কিন্তু পারছিলাম না, কারণ কেউ না ডাকলে আমি কারোর সামনে যেতে পারি না। তাই সেদিন যখন তুমি জিন ডাকার মঞ্চ পড়ছিলে, তখনই আমি তোমার সাথে দেখা পাই। আমি ইব্রাহিম কথা শুনে রীতিমতো বেশ খুশি হয়ে গেলাম। তখন ইব্রাহিম বলল, হারুন, আজ থেকে আমি তোমার বন্ধু। তুমি যেখানে যাবে আমাকে পাশে পাবে।
তুমি শুধু চোখ বুঝে আমার পড়ে দেওয়া মঞ্চগুলো পড়তে থাকবে, স্মরণ করবে আমাকে, দেখবে আমি হাজির হয়ে যাব। এই বলে ইব্রাহিম জিন চলে যায়। তারপর থেকে আমি টুকটাক কবিরাজি করতে শুরু করলাম। কাউকে জেনে ধরলে আমি টুকটাক করে ঝাড়ফুঁক করে ইত্যাদি করতাম। আস্তে আস্তে আমার খুব নাম ডাক হয়ে গেল। আমি বিভিন্ন স্থানে গিয়ে অনেক ভয়ঙ্কর জিনের সামনাসামনি হয়েছি এবং আমার বন্ধু যিনি ইব্রাহিম বন্ধু আর আল্লাহর রহমতে সফলও হয়েছে। হঠাৎ একদিন একটা লোক আমার বাড়িতে আসে এবং বাড়িতে এসে আমার নাম ধরে ডাকতে থাকে, হারুন হুজুর, ও হারুন হুজুর, বাড়িতে আছেন নাকি? তখন বাড়ির বাইরে আসি, আমি লোকটাকে দেখতে পাই। লোকটার বয়স আনুমানিক 34 কিংবা 35 তো হবেই। সে খুব করুণ কণ্ঠে বলল, আপনি কি হারুন হুজুর? হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ আমি হারুন হুজুর, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন লোকটি আমাকে বলল, আমি ওসমান, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করুন, সাহায্য করুন না। আমি অনেক দূর থেকে এসেছি আপনার কাছে। আমার বাড়ি শীতলমারি ইউনিয়নের সিন্তিখোর গ্রামে। আমার মেয়েকে বাঁচান হুজুর। আমি অনেক কবিরাজ দেখিয়েছি, কোনো কবিরাজই আমার মেয়েকে সুস্থ করতে পারে নাই। আপনি পারবেন আমার মেয়েকে বাঁচাতে। আমি বললাম, দেখো সবকিছু তো আল্লাহর হাতে, আমি তো শুধুমাত্র ওসিলা মাত্র। কি হয়েছে একটু বলো তো। তখন লোকটা বলতে শুরু করলো, আমার মেয়ে খুব ভালো একটা মেয়ে। আমার মেয়ের নাম মুস্কান। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং খুব পর্দাশীল মেয়ে। সে একটা মাদ্রাসার ক্লাস 9-এ পড়ে। হঠাৎ একদিন সে রাত্রেবেলার স্বপ্ন দেখে সেটা জঙ্গলের ভেতরে বসে আছে। তার থেকে কিছুটা দূরে একটা আবু তার দিকে তাকিয়ে রীতিমতো দাঁড়িয়ে আছে। আবুটি ছিল ঘোড়ার মতো, মাথাটা ছিল কুকুরের মতো, আর শরীরটা ছিল কালো মিচমিচে ঘোড়ার মতো, আর মাথায় দুটো বিশাল বড় শিং ছিল। আবুটি তাকে তার দিকে ডাকছিল। তখন আমার মেয়ে ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায় এবং হাঁপাতে হাঁপাতে কান্না করতে থাকে। আমি বললাম, মা কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে খুলে বলতো মা। তখন আমার মেয়ে তার স্বপ্নের ব্যাপারে আমাকে সবকিছু খুলে বলে। তখন আমি এবং আমার স্ত্রী বিষয়টা তেমন একটা পাত্তা না দিয়ে সান্ত্বনা দিয়ে আর বললাম যে কোনো খারাপ স্বপ্ন দেখেছিস হয়তো বা, কাল হুজুরের কাছে গিয়ে ঝাড়ফুঁক করলে ঠিক হয়ে যাবে। তারপরের দিন হুজুরের বাড়িতে গিয়ে ঝাড়ফুঁক করলাম, পানি পড়া নিয়ে আসি। তারপর সবকিছু বেশ ভালোই চলছিল। সবকিছু এখানে শেষ হলে বোধহয় ভালো হতো হুজুর। একদিন রাতের বাইরে যাওয়ার জন্য টয়লেটে যাই। যখন বের হই তখন দেখতে পাই স্বপ্নের সে আবহটি তার সামনে দাঁড়িয়ে আছে। তখন ভয়ে সে চিৎকার করে বেহুশ হয়ে যায়। আমি তখন চিৎকার শুনে বেরিয়ে আসি এবং গিয়ে দেখি আমার মেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। তখন তাড়াতাড়ি তাকে বিছানায় নিয়ে মাথায় পানি দিয়ে দিই, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না। তখন পাশের বাজারের ডাক্তার সাহেবকে ডাকলাম। ডাক্তার সাহেব বলল সবকিছু ঠিক আছে, কিছু সময় পর জ্ঞান চলে আসবে। পরের দিন সকালে জ্ঞান ফিরে আসে। তখন তার কাছে জিজ্ঞেস করলাম, মা তোমার কি হয়েছিল? গত রাতে এইভাবে বেহুশ হচ্ছিলে কেন? তখন সে ভয় ভয়ে আমাকে সমস্ত ঘটনা করে বলে। তখন আমি খুব চিন্তিত হয়ে যাই হুজুর, এবং পাশের মসজিদের সেই ইমামকে সমস্ত ঘটনা খুলে বলি। তখন ইমাম সাহেব আমাদের বাড়িতে আসেন এবং রুকা করা শুরু করলেন। তখন আমার মেয়ে হঠাৎ দাঁড়িয়ে যায়, চোখ খুলে আর চোখ ছিল রক্ত লাল। আমি নিজে আমার মেয়েকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন হুজুর বলল, কে তুই? এই মেয়েকে ধরেছিস কেন বল? তখন আমার মেয়ের ভেতরে থাকা সেই জিনটি বলল, আমি কেন এসেছি? তোর মতো আদম সন্তানকে বলবো তুই তোর ভালো চাস তো এখান থেকে চলে যা। তখন হুজুর বলল, আচ্ছা তুই বলবি না তো, তাই তো? কিভাবে বলাতে হয় একদম জানি। এই বলে হুজুর বিভিন্ন দোয়া কালাম পড়লো, পানিতে ফুঁ দিল এবং পানিটা ছুঁড়ে মারলো। তখন জিনটা চিৎকার করে ওঠে আর বলল, তুই আমার গায়ে কি দিলি রে? আমার শরীর তো জ্বলে পড়ে যাচ্ছে। কি ভেবেছিলাম বাবু, তোর এই সামান্য পানিতে তুই আমার কিছুই করতে পারবি না। এখনো সময় সেখান থেকে চলে যা, আর আমি কি জানতে পারি, চোখ বন্ধ কর। তখন ইমাম সাহেব চোখটা বন্ধ করে এবং ভয় ভয় তার শরীর রীতিমতো ঘামে ভিজে যায়। তখন ইমাম সাহেব বলল, আমার দ্বারা সম্ভব না, জিনকে কোনো সাধারণ জিন না, বুঝতে পেরেছেন? খুব শক্তিশালীকে তাড়ানো আমার পক্ষে সম্ভব না। এটা পরেই ইমাম সাহেব চলে যান। তারপর অনেক কবিরাজ দেখিয়েছি, সবাই একই কথা বলেছে আমার দ্বারা সম্ভব নয়। তারপর থেকে আমার মেয়ে একা একা বাড়ির পেছনে বাগানের বাড়ির ছাদে বিভিন্ন জায়গায় থাকতে শুরু করে এবং মানুষের মাঝে থাকে না। তার শরীর দিন দিন শুকিয়ে যেতে শুরু করলো। তখন আমি বেশ চিন্তিত হয়ে যাই। তারপর একদিন অনেক খোঁজাখুঁজি করার পর একজন কবিরাজের সন্ধান পায়। সে আসার পর অনেক চেষ্টার পর জিনটিকে হাজির করে। তখন জিনটি বলল, এই জানোয়ারের বাচ্চা, আমাকে বিরক্ত কেন করলি?
আমাকে বিরক্ত করার ফলাফল কিন্তু ভয়ঙ্কর হবে, মাথা রাখিস, মৃত্যু হবে। তখন কবিরাজ জিনটাকে উদ্দেশ্য করে বলল, আমি মৃত্যুর ভয় পাই না, বুঝতে পেরেছিস? তুই কেন এসেছিস সত্য করে বল। তখন সেই জিনটা বলে উঠল, পারলে তুই নিজে জেনে নে আমি কেন এখানে এসেছি। তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে এমন শিক্ষা দেবো তুই মৃত্যুর পরেও ভুলবি না। তখন কবিরাজ মন্ত্র পড়া শুরু করলো। কিছু সময় পর কবিরাজের গাল থেকে রক্ত পড়া শুরু করে এবং সেখানেই কবিরাজ মারা যায়। তখন জিনটি আমাকে উদ্দেশ্য করে বলল, ওসমান, জানোয়ার বাচ্চা, তুই যদি আর কোনো কবিরাজ আনিস না তাহলে আমি তোর সবাইকে শেষ করে দেবো এবং কবিরাজের হাল করবো কিরকম মনে রাখিস। তারপর হুজুর আমি আর কোনো কবিরাজের কাছে যেতে সাহস পাইনি, কিন্তু কিছুদিন ওই জিনটার অত্যাচার আমার মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না হুজুর। আমার কত সুন্দর মেয়েটা আজকে কি বিভৎস হয়ে গেছে। আমি একজন আলেমের কাছে আপনার ঠিকানাটা পেয়েছি, দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না হুজুর। আমি বললাম, একটু শান্ত, আমি তো মেয়ের চিকিৎসা করবো, মহান আল্লাহ তাআলা চাইলে সবকিছু সুস্থ হয়ে যাবে, কেমন? আচ্ছা আপনি এখন যান, আমি পরশুদিন আপনার বাড়িতে যাব ইনশাআল্লাহ। তখন লোকটা তার ঠিকানা দিয়ে চলে যায়। তারপর আমি রাত্রে ঘুমানোর সময় স্বপ্ন দেখি একটা আবুব আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমাকে উদ্দেশ্য করে বলছে, কি রে হারুন, তুই কাল যেখানে যাওয়ার কথা বলেছিলি বলো সেখানে যাস না, তোর অনেক বড় ক্ষতি হবে। আমি তখন বললাম, আমি তো ওদের মতো অবতের কখনো ভয় করি না। তখন অবরটি হেসে দিয়ে বলল, তাহলে তোর এত বড় সাহস আমাকে থামক দিস। এই বলে অবরটি আমার গলাটা চেপে ধরলো। তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎ দেখি একটা বিশাল অবয়ব এসে আমাকে লাথি মারলো এবং সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। তখন আমি উঠে দেখি আমার সারা শরীর রীতিমতো ঘামে ভিজে গেছে। তখন আমি উঠে এক গ্লাস পানি পান করি এবং আমি আমার জায়নামাজে চলে যাই এবং 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমার বন্ধু ইব্রাহিম জিনের দাস সেই দুটি পড়তে শুরু করি। কিছু সময় পর বাইরে ঝড় শুরু হয়ে গেল। চারপাশে গাছপালা যেন লন্ডভন্ড হয়ে যাচ্ছিল। হঠাৎ আমার সামনে একটা বিশাল আলো এসে হাজির হলো। ধীরে ধীরে আমার মতো মানুষের মতো একটা সাদা আলো রশ্মিতে তৈরি হলো এবং এসে বলল, আসসালামু আলাইকুম হারুন, আপনি কেমন আছেন? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো নেই, আপনি কেমন আছেন? তখন ইব্রাহিম জিন বলল, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সবই জানি। আপনি শোয়ার সময় সবসময় আপনার শরীর বন্ধ করে ঘুমাবেন। আজকে আমি না আসলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত। তখন আমি ইব্রাহিম জিনকে সকালে করে যাওয়ার সেই লোকটার কথা জানালাম। তখন ইব্রাহিম জিন বলল, শোনো হারুন, কালকে তুমি সেখানে যাবে এবং আমার সেখানে দোয়াটা পড়বে, কোনো ভয় পাবে না। আমি সময় মতো সেখানে হাজির হব। পরের দিন সকালে আমি সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে গিয়ে দেখি ওসমান ভাই বাড়ির বাইরে বসে আছে। তখন সে আমাকে দেখে খুব খুশি হয়ে গেল আর বলল, হুজুর আপনি এসেছেন হুজুর, আপনার তো কালকে আসার কথা ছিল। যাক, খুব ভালো হয়েছে হুজুর, আপনি আজকে এসেছেন। আমি বললাম, চলো তোমার মেয়ের কাছে চলো। তখন রীতিমতো বাড়িতে ঢুকতেই পড়ি হঠাৎ করে মেয়েটার রুম থেকে বলে উঠলো, কে জানোয়ারের বাচ্চা, তোকে না আসতে মানা করে দিয়েছিলাম, তারপরে তুই মরতে এসে গেছিস। কাল তো নয় তোর পোষা গোলামকে ওকে বাঁচিয়েছে, আজ তোকে কে বাঁচাবে রে? তখন আমি বললাম, তুই কি করতে পারিস দেখা যাবে। তাই বলে জমজমের পানিটা রীতিমতো ছুঁড়ে মারলাম। মেয়েরা ছটফট করতে থাকে আর বলে, আমি কোথাও যাবো না, মরে গেলেও না, মরে গেলে মেয়েকে সাথে করে নিয়ে মরবো, দেখি তুই কিভাবে বাঁচাতে পারিস মেয়েকে। আমি রীতিমতো বেশ চিন্তায় পড়ে যাই। তখন মনে মনে ইব্রাহিম জিনকে স্মরণ করলাম। তখন চারপাশে রীতিমতো ঝড় শুরু হয়ে গেল, গাছপালা লন্ডভন্ড হয়ে যেতে থাকে। তখন জিনটি একটু বেশ ভয় পেয়ে যায় এবং বলে উঠলো, তুই কাকে ডাকলি রে? আমি তখন হাসি দিয়ে বললাম, সে আসলে তোর মৃত্যু, বুঝতে পেরেছিস? সাথে সাথে বিশাল আলোক রশ্মি প্রবেশ করলো ঘরে এবং ঘরের সবাই তখন বেশ ভয় পেয়ে যায়। আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনারা কেউ ভয় পাবেন না, এটা আমার বন্ধু জিন, আপনাদের কোনো ক্ষতি হবে না। তখন ইব্রাহিম জিন এসে এমন এক অপূর্ব পরিণত হলো যে তার মাটিতে রীতিমতো মাথা একেবারে দেখাই যাচ্ছিল না, তার শরীর থেকে কালো ধোঁয়া উঠছিল। তার চেহারা দেখে আমার রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। তখন সে এসে বলল, কি সামান্য চঞ্চিকা, তুই আগের দিন আমার হাত থেকে বেঁচে গেছিলিস, আজ তোকে কে বাঁচাবে রে? তখন জিনটা বেশ ভয় পেয়ে গেল আর বলল,
প্রভু ক্ষমা করে দেন, আমরা আর কখনো এখানে আসবো না, আপনি জানলে কখনই আসতাম না। তখন ইব্রাহিম জিন বলল, তোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, তুই মানুষের হত্যার মতো জঘন্য কাজ করেছিস। এই বলে ইব্রাহিম জিন রীতিমতো সেই জিনটাকে ধরে আকাশে নিয়ে যায়, এটা আচার মারল, তারপর দুপাত ছিঁড়ে ফেলে একেবারে। জেফরি ভাই, এই ছিল ঘটনা। আশা করি ভালো লেগেছে। অনেক কষ্ট করে ভালো ঘটনা লেখার চেষ্টা করলাম, জানি না লিখতে পেরেছি কিনা। আমার ভৌতিকতাটা তৃতীয় স্টোরি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো ভালো স্টোরি পাঠাতে পারি। আমার দাদু হারুন কবিরাজের আরো অনেক ঘটনা আছে, পরে একদিন সব শেয়ার করব। ভৌতিকতার একজন পাগলা ফ্যান, ভৌতিকতা দীর্ঘজীবী হোক। দোয়া করি আমার দাদু 2023 রমজানে মারা গেছেন, আল্লাহ পাক যেন তার জান্নাতে নসিব করে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর বিউটিফুল, সুপার বিউটিফুল স্টোরি। অ্যান্ড স্টোরিটা আসলে অনেক ভালো ছিল। আরো বেশি ভালো হতো যদি আরো একটু ডিটেলড স্টোরি পাওয়া যেত। স্টোরিটা বেশ ভয়ঙ্কর সুন্দর ছিল। আই বিলিভ যে আপনাদের কাছে বেশ সুন্দর লেগেছে স্টোরি, এবং আপনাদের কাছে ভালো লাগলে এত কষ্ট, এত 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 রাত জায়গা, সব কষ্টগুলো যেন ঠান্ডা হয়ে যাবে বা হালকা হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আর ভাই, আপনার পরবর্তী স্টোরি একটু দ্রুত পাঠাবেন, বিকজ স্টোরি যেহেতু আপনার বেশ ভালোই হচ্ছে, সো চেষ্টা করবেন একটু দ্রুত পাঠিয়ে দেওয়ার। আশা করি আপনার প্রতিটা স্টোরি এরপর আরো ভালো হবে, আরো দারুণ দারুণ সব স্টোরি আপনার কাছ থেকে আমরা শুনতে পারবো। এই প্রত্যাশায় আমরা চলে যাবো এখনকার মতো, এবং যার আগে প্রতিবারের মতো বলবো, আপনারাও যারা যারা আছেন তারা স্টোরি পাঠাতে পারেন। স্টোরি পাঠানোর দুটি ওয়ে আছে, এটা ইমেল আইডিটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমেল আইডিটা হচ্ছে bhotikstories@gmail.com, অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। দিস ইজ ইট। আর তেমন কিছু বলার নেই। অ্যান্ড এখনকার মতো চলে যাবো, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে আগামীকাল। অ্যান্ড ইউ নো হোয়াট, আগামীকাল কিন্তু ধামাকা থাকছে, ধামাকা। এক্স্যাক্টলি তাই, আগামীকাল থাকছে আপনাদের জন্য ওমর জিনের ঘটনা। এক্স্যাক্টলি তাই, যা শুনেছেন এটাই সত্য। অ্যান্ড ওমর জিনের এবারের ঘটনা ভয়াবহ রকম সুন্দর হতে চলেছে। আই বিলিভ আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আই বিলিভ যে দিস উইল বি দ্য মাস্টার মাইন্ড এবং মাস্টার পিস একটা স্টোরি আপনারা শুনতে চলেছেন আগামীকাল। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।